দলিল খতিয়ান থাকলেও আপনি আপনার জমি হারাবেন বা হাজার চেষ্টা করেও আপনি জমি টিকাতে পারবেন না। দলিল আছে, খতিয়ান আছে, তবু জমি হারাবেন। 2025-এর আলো আধারিতে হারিয়ে যেতে বসেছে কিছু ভূমি মালিকের স্বপ্ন। আজকের ভিডিওতে আমরা শুনবো সেই মাটির গল্প, যে মাটি আমাদের পরিচয়, আমাদের শেকড়, আমাদের ভবিষ্যৎ। কাগজপত্র ঠিক থাকলেও কত মানুষ আজও অনিশ্চয়তার প্রহর গুনছে। জমি হারানোর ভয়, দখলবাজির ছায়া, আইনি জটিলতার শীতল নিঃশ্বাস। 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, আর যেন সাথে সাথে ঘনিয়ে আসছে এক অদৃশ্য ঝড়। ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে অগণিত পরিবার, যাদের দলিলে নাম আছে, খতিয়ানে স্বাক্ষর আছে, বাট বাস্তবে নেই নিরাপত্তা। আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের সংগ্রাম, আইনি কাগজের মূল্য আর বাস্তবতার ফারাক, জমি রক্ষার লড়াইয়ের অদেখা দিক, আর সেই কণ্ঠগুলো যাদের গল্প আমরা শুনি না। মাটির সাথে মানুষের সম্পর্ক শুধু সম্পত্তি নয়, এক অনুভব, উত্তরাধিকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে মাটিতে দাঁড়িয়ে মানুষ ভবিষ্যৎ গড়ে, সেই মাটি যদি অনিশ্চিত হয়, তবে জীবনের প্রতিটি সকালেই হয়ে ওঠে ভয় আর অসহায়তার নতুন অধ্যায়। আমাদের সাথেই থাকুন, শুনুন তাদের গল্প, যাদের দলিল আছে কিন্তু নেই নিশ্চয়তা, যাদের খতিয়ান আছে কিন্তু নেই শান্তি। ভিডিওটি দেখুন, শেয়ার করুন আর দাঁড়ান সত্য ও ন্যায়ের পাশে, কারণ জমি শুধু জমি নয়, এ আমাদের অস্তিত্বের ঠিকানা। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন বা শুনেছেন যে বিগত সরকার থাকতে দেশে একটি আইন পাশ হয়েছিল। অত্যন্ত জনপ্রিয় আইনটি একটি সার কথা ছিল, এক মাদ্রাজ ছিল, যে দলিল যা জমি তা। দলিল যার জমি তার আসলে কিন্তু কোনো আইন নয় বন্ধুরা। এটা বেসিক্যালি উক্ত আইন তথা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর ভিতরকার একটি বাক্য, একটি কোটেশন। কথাটি তৎকালীন সময়ে খুব ভাইরাল হয়ে গিয়েছিল। প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মুখে মুখে থাকতো এই কথাটি। আইনটি তখন পাস না করলেও বর্তমান অন্তর্বর্তীকালীন ইন্টারিম যেই গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আমলে এটি পাস হয়েছে। শুধু পাশই হয়নি, বিধিমালাও জারি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মূল আলোচনায় চলে যায়। বলেছিলাম যে দলিল থাকলেও হাজার চেষ্টা করেও আপনার 10 ধরনের জমির দলিল টিকবে না। তার মধ্যে রয়েছে নাম্বার 1, ভুয়া দলিল। ভুয়া দলিল থাকলে আপনার জমি টিকবে না। ভুয়া দলিল মানে হচ্ছে, দর্শক, সে ফর এক্সাম্পল ধরুন এমন একজন ব্যক্তি, সে জাল দলিল বানায়, ভুয়া দলিল বানায়। সে পাকিস্তান আমল বা ব্রিটিশ আমলের যে সমস্ত ফলিওগুলো আছে, দলিলের যে ফলিওগুলো আছে, সেগুলো তার কাছে সংরক্ষিত থাকে, সবসময় তার স্টকে থাকে। মনে করুন এমন অনেকগুলো দলিল তার কাছে রয়েছে, সেগুলোর মাধ্যমে, এই সমস্ত লোকদের মাধ্যমে যারা ফেক দলিল তৈরি করে, নিজেরাই ঘরে বসে নিজেরা দলিল সৃজন করে, নিজেরাই স্ট্যাম্প প্রিন্ট দিয়ে স্বাক্ষর দেয়, জাল স্বাক্ষর। তখনকার সাব রেজিস্ট্রারের কাউকে পিতা সাজিয়ে, কাউকে মাতা সাজিয়ে, কাউকে বড় ভাই সাজিয়ে তৎকালীন সময় সেটি হচ্ছে ভুয়া দলিল। ওই দলিলগুলো সাব রেজিস্ট্রার অফিসের ভলিউম খুললে আপনারা কিন্তু ট্রেস পাবেন। ওই দলিলগুলো যদিও ভলিউমে পেয়ে থাকেন কোনো কারণে, তাহলেও বুঝবেন যে যোগ সাজস বা তন্ত্রকতা করে, ফ্রডুলেন্ট করে, প্রতারণা করে তৈরি করা হয়েছে এগুলো। ভিউয়ার্স, এখন ভুয়া দলিল কি তা তো বুঝতে পেরেছি। নাম্বার 2 হচ্ছে জাল দলিল। এই জাল দলিল কিভাবে তৈরি করা হয়? দর্শক, জাল মানুষ, মিথ্যা মানুষ বা ভুয়া মানুষ, এমন ভুয়া একজন মানুষকে সাব রেজিস্ট্রার অফিসের সামনে বা সাব রেজিস্ট্রারের সামনে দাঁড় করিয়ে অন্য মানুষকে সাজিয়ে ভুয়া দলিল করা হয়, সেটি হচ্ছে জাল দলিল। আমি কি বলতে চাচ্ছি আপনি কি বুঝতে পেরেছেন দর্শক? ধরুন আপনার নাম বা আপনার বাবার নাম, আপনার দাদার নাম হচ্ছে মিস্টার রহিমউদ্দিন। কোনো একজন ব্যক্তি ওই রহিমউদ্দিন সেজে উক্ত সাব রেজিস্ট্রার অফিসে দলিল করে দিয়েছে। এটি আগে হয়েছে, এখন আর হয় না, কারণ তখন এমন তথ্য প্রযুক্তির যুগ ছিল না, এই গ্লোবালাইজেশনের যুগ ছিল না, তখন ছিল অ্যানালগ সিস্টেম। এখন কিন্তু গ্লোবালাইজেশনের এই যুগে এখন এটা ইম্পসিবল। বাট তখনকার দিনে ছবির সিস্টেম ছিল না, তখন এনআইডি কার্ড ছিল না, এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কিছুই ছিল না। কাজেই একজনের জমি আরেকজন করে নিতে বা করে দিতে পেরেছে। সাধারণত এরকম হয়েছে যে কোনো হিন্দু ব্যক্তি যখন এদেশ ছেড়ে ভারতে চলে গেছে, তাদের জমি, যেমন ধরুন সে ফর এক্সাম্পল বিদ্যুৎ কর্মকার, সে এদেশে ছিলেন,
এখন তার সম্পত্তি ফেলে রেখে বিদেশে বা ভারতে চলে গেছে। তার সম্পত্তি এই বিদ্যুৎ কর্মকার সেজে যে কোনো একজন ফ্রডুলেন্ট ব্যক্তি দলিল করে নিয়েছে, এটি হচ্ছে জাল দলিল। এবার হচ্ছে নাম্বার 3, মালিক নয় এমন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা। মালিকই নয় এমন একজন ব্যক্তি যার কাছ থেকে একজন ব্যক্তি সে জমি ক্রয় করেছে, সে ব্যক্তি ওই জমির মালিকই নয়। দ্যাট মিনস এরকম হতে পারে যে কারো কাছ থেকে ওয়ারিশ পেয়েছে, যে সে ওয়ারিশ এমন ভাবে পেয়েছে যে তার পর্যন্ত এই বিষয়গুলো আসেই না, সেটা আইনও কভার করে না, ধর্মও কভার করে না। সো এরকম অনেক ওয়ারিশদের কেস আছে যে হয়তো মনে করে যে সে ওয়ারিশ পাবে, বাট মূলত বেসিক্যালি উকিল বা আইনজীবীদের কাছে গেলে দেখা যায় যে সে ওয়ারিশ পাবেই না, বাট তার আগেই দলিল করে নিয়েছে। সেটা টিকবে না। আর না টেকার কারণ হচ্ছে যে সে মালিকই হয়নি, কাজেই দলিল থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি, নয়তো সঠিক মালিকের কাছ থেকে আপনার জমি ক্রয় করতে হবে, তবেই সে আপনি জমির মালিক হবে। এবার আলোচনা করব নাম্বার 4 নিয়ে। নাম্বার 4, সম্পত্তি একজনের আমি পাবো 15%, সে বিক্রি করেছে 50%, প্রাপ্যতার চাইতে সে কিন্তু অধিক বেশি সম্পদ সে কিন্তু বিক্রি করেছে। এই জমি টিকবে না, বা জমি যদি টিকেও তাহলে ওই 15%ই টিকবে, বাদ বাকিটুকু সে খারিজ পাবে না, বিক্রিও করতে পারবে না, আপনার হস্তান্তর করতে পারবে না, ভোগ করতে পারবে না। দ্যাট মিনস প্রাপ্যতার চেয়ে জমি বেশি বিক্রি করলে সে জমি টিকবে না, দলিল থাকলেও জমি টিকবে না। এবার হচ্ছে নাম্বার 5, ওয়ারিশ সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া ভোগ করলে বা বিক্রি করলে সে জমি টিকবে না। বন্টননামা দলিল ব্যতীত যদি ওয়ারিশ সম্পত্তি কেউ বিক্রি করে যে কোনো একদিক থেকে বা যে কোনো একটি প্লট, তাহলে সেই জমি টিকবে না, তবে টিকতে পারে। প্রত্যেকটা দাগে দাগে যদি সে বিক্রি করে তবে সে টিকতে পারে। বাট যদি বন্টননামা না করে থাকেন বা পার্টিশন শুট না করে থাকেন, রেজিস্ট্রি করে না থাকেন, তবে যদি কেউ জমি বিক্রি করে দেয় কোনো ওয়ারিশ সম্পত্তি, তাহলে সেই সম্পত্তি টিকবে না। এটাই দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। নাম্বার 6, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বা আমুক্তনামা দলিল গ্রহীতা তার কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ করার জন্য তাকে পাওয়ার দেওয়া হয়, সে কিন্তু জমির মালিক নয়, সে কিন্তু জমির রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। তাকে সুপারভাইজার, কেয়ারটেকার বা ম্যানেজার নানা উপাধিতে আপনি ভূষিত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বাট সে মালিক নয়। এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি যে গ্রহীতা, তার কাছ থেকে যদি কেউ হেবা করে নেন, দান করে নেন, তবেই এই হেবা বা দান দলিলটা কিন্তু আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে। সো দলিল থাকলেও এই জমিটি আপনার কোনোভাবেই টিকবে না। আপনাকে শুধু দেখাশোনা বা বেচা বিক্রি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, বাট হেবা বা উইল করার জন্য না। নাম্বার 7, যিনি হেবা করতে পারে না, যিনি দান করতে পারেন না, কিংবা যিনি হেবা বা দান করলে আইনগতভাবে সঠিক হবে না, আইন সেটা কভার করবে না, তার কাছ থেকে যদি আপনি হেবা বা দান পত্র করে নেন, তবে সেটি কিন্তু দলিল থাকলেও জমি টিকবে না। সে ফর এক্সাম্পল, যেমন ধরুন আপনি যদি আপনার চাচার কাছ থেকে কিনেন, চাচার কাছ থেকে হেবার ঘোষণা করে নেন, মামা বা মামির কাছ থেকে, মামাতো ভাইয়ের কাছ থেকে, চাচাতো ভাইয়ের কাছ থেকে আপনি হেবার ঘোষণা, দানের ঘোষণা করে নিলেন, এটা কিন্তু বন্ধুরা টিকবে না। দলিল আস্ত দলিল আছে আপনার কাছে, বাট জমি টিকাতে পারবেন না, ওই দলিল অকার্যকর হয়ে যাবে। কেননা দান করার যে 14 ধরনের আইনসিদ্ধ ব্যক্তি রয়েছে, তাদের ভিতরেই কেবল দান করা যায়। এর বাইরে যদি কারণ আমি দানকৃত সম্পত্তি থাকে, তাহলে সে বৈধ মালিক নয়। নাম্বার 8, বন্টননামা দলিল কোন পক্ষকে যদি না নেন, যদি কোনো পক্ষকে যদি বাদ দিয়ে দেন, তাহলে ওই বন্টননামার আলোকে যদি আপনি কোনো সম্পত্তি পেয়ে থাকেন, তবে সে জমিও টিকবে না, আলটিমেটলি সেটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ বন্টননামাতে যে কোনো এক পক্ষ যদি বাদ যায়, তবে সেই বন্টননামা অকার্যকর। নাম্বার 9, যেই দাগে আপনি জমি ক্রয় করেছেন, দলিলে দেখা গেল যে সেই দাগটা ভুল হয়েছে, আপনি যে দাগে দখল করছেন আর যে দাগ আপনার দলিলে উঠানো আছে, দুই দাগে, ভিন্ন ভিন্ন দাগে। এখন যেহেতু দলিলের দাগ এবং আপনার দখলকৃত দাগ এক নয়, সে ফর এক্সাম্পল আপনাকে দখল দিয়েছে রাস্তার পাশ দিয়ে, বাট আপনি আপনার দাগে নকশায় পর্চা সবকিছু রয়েছে আপনার রাস্তা থেকে অনেক বেশ দূরে, আপনার ধরুন যে কোনো ফসলি জমির ভিতরে। সো আপনারা জানেন যে রাস্তার পাশে জমির দাম একটু বেশি। সো আপনারা দখলের যে দাগটি রয়েছে সেটি ঠিক আছে, দখল আছে মানে দখলটা ঠিক আছে, তার কারণ ওই জমিটা ওই মালিকের, তাই দখল পেয়েছেন। বাট দলিলে যে দাগটা উঠেছে সেটা মনে করুন ঠিক নয়, সেটি ভুল আছে। কাজেই দলিল
মালিকানা আছে আপনার কাছে, বাট ওই দলিলটা আপনার থাকলেও আপনার জমি কিন্তু টিকবে না। আপনাকে কোথায় যেতে হবে তাহলে? হয় দলিলে যে জায়গা উল্লেখ আছে সেখানে যেতে হবে, আর না হয় দলিল সংশোধন করে যেখানে আপনি ভোগ দখল করছেন সেখানকার দাগটা, সেই দাগটা সেখানে দলিলে উল্লেখ করতে হবে। ভুল সংশোধন দলিল করার মাধ্যমে সেটাকে বলা হয় ভ্রম সংশোধন। সো দলিলে ভুল থাকলে, দাগে ভুল থাকলে আপনার জমি, দলিল থাকলেও জমি কিন্তু টিকবে না, আলটিমেটলি সেটা ক্যান্সেল হয়ে যাবে। এন্ড দেন সর্বশেষ হচ্ছে নাম্বার 10, সরকারি সম্পত্তি। নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনলে পরে এই সম্পত্তির একটা দলিল থাকলেও আপনার জমি আপনি ভোগ করতে পারবেন না, এমনকি দখলেও যেতে পারবেন। জমি তো হারাবেনই, অর্থাৎ সরকারের কোন সম্পত্তি, সেটা হচ্ছে ধরুন খাস সম্পত্তি, অর্পিত সম্পত্তি বা বন বিভাগের সম্পত্তি, রোডস এন্ড হাইওয়ে সম্পত্তি, যে কোনো সম্পত্তি আপনি আপনার নিজের কষ্টার্জিত টাকা দিয়ে যদি ক্রয় করে থাকেন, কোনরূপ ফাঁকিবাজের বা ব্রোকারের খপ্পরে বা চিটারের বা ফ্রডুলেন্ট কোনো ব্যক্তির খপ্পরে পড়ে, তাহলে আপনি টাকাটা জলে ফেলে দিয়েছেন, কারণ এই দলিলটা কিন্তু টিকবে না, জমি তো টিকবেই না। ভিউয়ার্স, এই ছিল আপনার 10 ধরনের জমি যার দলিল থাকলেও আপনার জমি টিকবে না। আপনার এই ফাঁদে কিন্তু আপনারা কখনোই পা দেবেন না বন্ধুরা। এখন থেকেই আপনারা কনসাস হয়ে যান, সচেতন হয়ে যান, আর কোনো লোভের বশবর্তী হয়েও এই ধরনের জমি ক্রয় করতে যাবেন না।